নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও ভালো আছি। মার এই ঘরটাতে কালকে ঢুকতেই পারিনি, আমি একটা দিন পরে ব্লগ করছি। কিন্তু যেহেতু আমার রামধুরাতে একদিনকে আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম, সেহেতু আমার একদিনের কন্টেন্ট আগে থেকেই ছিল, যার ফলে আমি একদিন পিছিয়ে যাচ্ছিলাম। তো কালকের দিনটা আমার একটা ছুটির দরকার ছিল। মানসিকভাবে আমি খুব অসুবিধায় ছিলাম, মায়ের জন্য আমার খুব মন খারাপ করছিল। যেটা হচ্ছে যে ঘরেতে ঢুকেই আমার যেটা মনে হচ্ছিল যে পুরো বাড়িটাই বোধহয় খালি, আর বারে বারে মনে হচ্ছে মা বোধহয় আছে, হয়তো মা আছে আমার মনে হচ্ছে। তো কালকে যেটা হয়েছে যে সকালবেলায় ঘুম চোখে উঠে জাস্ট এমনি ঘরে চলে এসে যাচ্ছি মা মা, তারপর মোটামুটি দুবার তিনবার মতো ডেকে তারপরে মনে হলো যে মা তো চলে গেছে। মানে এই কদিন আমার এটাই অভ্যেস হয়েছিল যে ঘুম চোখে উঠে সবার আগে এসে আমি এই ঘরে মার খোঁজ করতাম। কারণ আমি সাধারণত ঘুম থেকে যখন উঠি মা তার আগে উঠে পড়ে। কোনো দিন খুব কদাচ হয়েছে যা মা ওঠেননি, তখন আমি এসে আবার দেখে গেছি যে মা ঘুমোচ্ছেন, তখন একবার দুবার ডেকে আবার বেরিয়ে গেছি। এটা হয়েছে ওই বললাম না যে একদিন দুদিন, বেশিরভাগ দিনই হয়েছে যে মাই আমার আগে উঠে গেছেন। যখন আমি মা বলে ডেকেছি বলছে হ্যাঁ মা বল। তো এই জিনিসটাই আসলে আমার বারবার মনে হচ্ছে। কিন্তু মা নিজের জায়গাতে আছেন, হোম ডেলিভারি খাচ্ছেন, এবং হোম ডেলিভারি খাবার তার ভালোও লাগছে না। পুঁই শাকের তরকারি দিয়েছে এসব, আর আরও কিছু, তারপর উচ্ছে আলু সেগুলো সব তাকিয়ে আছে, এইসবগুলো মা বলছেন। কিন্তু কোথাও না কোথাও মা আবার ওই যেতেও হবে নিজের বাড়িতে, এই একটা টানও ছিল। ঠিক আছে, আমাদের সোনাদি এখন ভালোই আছে, অপারেশন হয়ে গেছে, এখন সব ঠিক আছে। তো কালকের দিনটাতে আমি সে অর্থে বিশেষ কিছু করিনি, ব্লগ তো করিনি, ঘরের কাজও মানে সারাক্ষণই কালকের দিনটা আমি গান শুনেছি, নিজেকে সময় দিয়েছি, অনেক গান গেয়েছি, এগুলো করেছি। কিন্তু ব্লগ তো করিনি, ঘরের কাজও সে অর্থে যা কর্মসহায়িকারা করে দিয়েছিলাম, যেটুকু না করলেই নয়, রাত্রিকালীন কাজ যেগুলো মানে আমি না করলে আর কেউ করার নেই, সেগুলোই করেছি, এক্সট্রা কাজ কিছুই করিনি। তো আজকে ভাবছি মার ঘরটা একটুখানি ঝেড়ে পুছে আগের মতো করে ফেলি, আর এই ঘরটাতে ঢুকে আমার বড় কষ্ট হচ্ছে। তো আজকের দিনটা এই ঘরটুকুই করবো। তাছাড়াও আজকে আমার একটা অন্যরকমের প্ল্যানও আছে, সেটা হচ্ছে, এটা আমার অনেক দিন আগেরই, আমার আর দেবারতীর একটা পরিকল্পনা ছিল। দেবারতী আমার এক বন্ধু, সহকর্মী প্লাস বন্ধু, মানে ওর মেয়ে আর আমার মেয়ে একসাথে পড়তো স্টেপ কিডসেও প্লাস ডিপিএসেতেও। হ্যাঁ, তো মানে প্লে স্কুলে এবং ফর্মাল স্কুলেও। তারপরে ওর একটা অসুবিধা তৈরি হয়, ও শিলিগুড়ি ছেড়ে চলে যায় মেয়ে নিয়ে, এবং ও কিন্তু আমার সহকর্মীও ছিল। তো সেক্ষেত্রে ও আবার এখন মেয়েকে নিয়ে বেড়াতে এসেছে শিলিগুড়িতে। তো ও আসবে বা সে বৃত্তান্ত সেগুলো আমি জানতাম। তো আজকে আমাকে বলেছে ঝিনুক চলো তুমি আর আমি মিলে একটু, মানে আমরা চারজন মিলে, বাচ্চা এবং মা সবাই মিলে একটু ডিনারের পরিকল্পনা হয়েছে। তা এইটা হয়ে গেলে পরে আমার হয়তোবা 75 হার্ট চ্যালেঞ্জের আগে লাস্ট কোথাও বাইরে খাওয়া হবে। আমি খুব শিগগিরই 75 হার্টটা নিতে চলেছি। আমি ভেবেছিলাম মা থাকতে থাকতেই করবো, কিন্তু একটা জল যন্ত্রণা শুরু হলো, কিন্তু আজকে সেটাও মিটে গেল। দেবারতীর সাথেও আজকে আমাদের আম্বারে হয়তো বা আম্বার বা পেবলস কোথাও একটা হবে, হয়তো টুকুর আম্বারে যেতে চাইছেন আসলে, দেখি দেবারতীর সাথে কথা বলে সেটাকে পেবলস করা যায় কিনা। কথা বাইরে খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে পরে আমার আর ওর 75 হার্ট নিতে সে অর্থে কোনো অসুবিধে নেই। এরপরে যদি কেউ আর অনুরোধ করে তাহলে আমাকে সেক্ষেত্রে সবিনয় প্রত্যাখ্যান করতে হবে, বা তাকে বাড়িতে ডাকতে হবে যে আমরা বাইরে খাবার খাচ্ছি না, বা আমি বাইরে খাবার খাচ্ছি না 2.5 মাসের জন্য, সেটা তাকে বলতে হবে। কিন্তু খুব খারাপ কি লাগছে জানেন তো, এই যে ফুলগুলো যখন ফুটে রয়েছে, এই ফুলগুলোকে দেখে। কারণ আমার মা তো সাধারণত যেটা হতো যে আলপনা নিচের থেকে ফুল মাকে একটু দিয়ে যেত, বা কখনো কখনো আমিও ওপর থেকে ছাদ থেকে নিয়ে আসতাম। কিন্তু যদি কখনো সেটা নাও হতো, কারণ কোনো দিন আলপনা দিয়েও ভুলে যেত, তখন কিন্তু মায়ের এই বারান্দা বাগানের ফুলগুলো দিয়েই পুজো হতো। জবাটা যে ফুটেছে আমার মনে হচ্ছে গোপালের পায়ে সমর্পণ করা হলো না, এত সুন্দর ফুলটা ফোটাটা যেন ব্যর্থ মনে হচ্ছে আমার। অথচ কিছুদিন আগে পর্যন্ত এরকম অনুভব আমার ছিল না। গাছের ফুল গাছে শুকিয়ে যাবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু আজকে যেন আমার একটুখানি অন্যরকমই ঠেকছে। তো ঠিক আছে, কি আর করা যাবে, সবই অভ্যাস। আমার এই অভ্যাসটাও হয়তো বা ঠিক হয়ে যাবে। আর সব থেকে বেশি লাগছে, মা খুব খুশি হতেন লতাকলকে দেখলে। লতাকল গাছে প্রচুর ফুটে রয়েছে, প্রচুর, কিন্তু মা নেই যে তুলে মা পুজো দেবেন। যেখানে আছেন সেখানে হয়তো বা আরও কিছু ফুল তুলছেন, কিন্তু আমি নিচের ফুল না খুব একটা নিজে তুলতে যাই না, মায়ের জন্য তো বিশেষ করে একদমই না। তাদের ফুল কখনো কখনো তুলেছি, কিন্তু আমার এই গাছটা লাগানোটা মনে হতো মার সাথে যে ফুল নিচেন টুকটুক করে হেঁটে বেড়াচ্ছেন, অনেকেই বলেছেন পুতুলের মতো লাগছে, সত্যিই তাই, পুতুলের মতোই তো। তো এখন এই যে এই জিনিসগুলো তুলছেন, বাহ কত এক হাত ভর্তি হয়ে গেল মা ফুল, এটা বলতেন, তখন আমার মনে হতো যে এই তো বারান্দা বাগান করা সার্থক আমার। ঠিক আছে, কি আর করা যাবে, চলুন আপাতত মার ঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপর একটু স্নান করি। আজকে ভেবেছিলাম পার্লার যাবো, ইচ্ছা করছে না। আমার দোতলায় বেশ কিছু জায়গা খুবই অগোছালো হয়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করা উচিত, কিন্তু সবার আগে আমি এটাই করব।
কারণ এই ঘরটাতে ঢুকলে এখন আমার মনে হচ্ছে মা বোধহয় শিলিগুড়িতেই আছেন। যে অবস্থায় মা রেখে গেছিলেন একদম সেরকমভাবেই আছে, সেটাকে বদলে ফেলতে হবে। খারাপ লাগছে বড্ড আমার এই ঘরটায় ঢুকলে। এরপরে যখন বিছানা চাদর টাদর সব বদলে মা যে অবস্থানে রেখে গিয়েছিলেন সেই জায়গা থেকে এই টেবিলটা চেয়ারটা এগুলো সরিয়ে দেব, তখন না অতটা মানে কষ্ট হবে না। মনে হবে যে না, মা তো শিলিগুড়িতে নেই, তবে যেখানে আছেন মা ভালো আছেন, এটাই মানে নিজের বাড়িতে আছেন। যদিও স্ট্রাগল করছেন প্রথম দিন থেকেই, আমি তো সেটা জানতাম যে এটা হবে, কিন্তু হ্যাঁ নিজের বাড়িতে রয়েছেন সেটার একটা আলাদা কমফর্ট তো বটেই। আসলে মান আর রুটিনটা ভীষণ হচপচ, জানেন তো। শিলিগুড়িতে থাকতে সেটা কিন্তু বেশ শুধরে এসেছিল। যেই সময়টায় ধরুন এই 5টা 5:30টার সময় মা পেপার টেপার পরে দুপুরবেলায় যে মানুষ শোয় না, সেই ঘুমোনোটা ঘুমোতে যান। আর তারপর যেটা হয় যে মানুষের বাড়িতে কখন আসে? সন্ধেবেলায় 6টার সময় কেউ যদি এসে কলিং বেল বাজান, তাহলে মাকেই গিয়ে তখন দরজাটা খুলতে হয়, যখন কিনা মার কাঁচা ঘুমটা থাকে। মার ভীষণ কষ্ট হয়। তো সেটা আবার শুরু হয়েছে। তো আমি বারবার বলেছি একটু তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে তুমি বরং রাত্রে শোয়ার আগে পেপারটা পড়ো, কিন্তু মা কিছুতেই মায়ের ওই রুটিন থেকে যেহেতু সরবেন না, সেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পেপারটাকে মুখস্থ করে তারপর শুতে শুতে মার তো সেই সন্ধে। অনেকেই বলেন, আমাদের আগেও বলেছেন, এখনও বলেন যে একটা সর্বক্ষণের কাজের লোক। বন্ধুরা, সর্বক্ষণের কাজের লোকের ভীষণ সমস্যা। মানে প্রথমত পাওয়া যায় না, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেটা মানে আর এক রকমের মাথার যন্ত্রণা। আমার মায়ের তো বয়স হয়েছেন, তিনি নিরামিষাশী, এবং মানে রসকসের আলাপ আলোচনা আমার মায়ের দ্বারা হয় না। তারা যে সমস্ত সিরিয়াল দেখা পছন্দ করেন সেগুলো তো আমার মায়ের পছন্দ হয় না। আর ওই পাড়াটা তো শহুরে পাড়া, কেউ যে কারোর বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে বসে গল্প করবে সেটাও হয় না। সারাক্ষণ ধরে ওই 75 বছর বয়সেই একজন ভদ্রমহিলা, ধার্মিক ভদ্রমহিলার মুখ দেখা একটা মানুষের পক্ষে না ভীষণ বোরিং হয়ে যায়, যার ফলে কাজের লোক টেকে না। আর তাছাড়াও আমার মা নিরামিষাশী, ওদের জন্য আলাদা করে মাছ আনতে হবে, সেটা কিন্তু মা নিয়মিতই নিয়ে এসে দেন, কিন্তু হয় না, হয়ে ওঠে না। তার থেকে এখন যে সেট আপটা রয়েছে সেটা বরং অনেক ভালো। মমিনাদি তো প্রায় সারাদিনই এবাড়ি ওবাড়ি করছে, আর আমার বাড়িতে মোটামুটি ওই 6টা 6:30টার মধ্যে সে ঢুকে পড়ে, সারা রাত সে মাকে সঙ্গ দেয়, এবং তারপর সকালবেলা 9টার পরে সে এবাড়ি ওবাড়ি কাজ করতে যায়। মমিনাদি আমাদের জন্য একটা বিশাল বড় হেল্প। 24 ঘন্টার কাজের লোক রাখতে গেলে মমিনাদিকে ছাড়িয়ে দিতে হবে, আর মমিনাদিকে ছাড়ানোটা জাস্ট ভাবতেই পারছি না আমরা। ও না থাকলে মার চলবে না, সত্যি কথা। আমরা এরকম একজন কাজের দিদি খুঁজছি যিনি সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকবেন, তারপর সন্ধ্যা থেকে তো মমিনাদি আছেই, আর মমিনাদিকে ঠিকে কাজটা ছাড়ানো হবে না যে দিনের বেলা যে কাজটা করে। কিন্তু যাই হোক, সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকটা পাওয়াটা সহজ, কিন্তু সেইটাই পাওয়া যাচ্ছে না। রাতের লোক পাওয়াটাই বরং অসুবিধাজনক, কিন্তু সেইটাই যা হোক পাওয়া গেছে। তবে এখন আমাদের সোনাদি কিন্তু ভালোই কাজ করছেন। যখন একটু সেরে উঠবে তখন মুখে বলতে হবে যে সময়টা আর একটু বাড়াতে হবে, ওর কাজের সময়টা। এমনিতে 2টো পর্যন্ত থাকে, 2টো 3টে অবধি থাকে, কিন্তু আর একটু বেশি সময় থাকতে হবে। কিন্তু তাতেও যে সমাধান হবে তা নয়, কিন্তু কারণ যে সমস্ত মানুষজন দেখা করতে আসেন, কাজের দিদি থাকলে তিনি হার্ডলি দরজাটা খুলে দিতে পারবেন। কথাবার্তা তো মাকেই বলতে হবে, তাই না? ওই আর কি, দিনহাটায় থাকার মায়ের অনেক অসুবিধে, আবার সুবিধেও কিছু আছে, এটা ঘটনা যে ওটা মায়ের নিজের জায়গা। তো যাই হোক, বকবক করতে করতে সমস্ত কাজকর্ম গুটিয়েও ফেললাম। এবং একটা জিনিস আমি খেয়াল করেছি আপনাদের সাথে কথা বলতে বলতে, আমার ওই ঝাঁকা জবাটা কিন্তু আলপনাদি তুলে নিয়ে গেছে নিচে পুজো দেওয়ার জন্য। তো সেটা দেখে আমার একটু মন খারাপ হয়ে গেল, কেন জানি না, হঠাৎ করে। এতদিন ধরে অভ্যেস ছিল যে ওপরের ফুল দিয়ে মা পুজো করবে, কিন্তু সেটা যখন আজকে দেখলাম যে নিচে আলপনাদি তুলে নিয়ে গেছে, তখন কেমন অবুঝের মতো আমার মন খারাপ হলো। আলপনাদি তো নিচে চুলে গোজার জন্য নিয়ে যায়নি, দেবে তো সেই ঠাকুরের পাই, কিন্তু কেন জানি না হয় না, মাঝে মাঝে মানুষের অবুঝ মন খারাপ করে। আমারও এখন তাই করছে। আজকে ফলো হয়নি কালী পুজো, সেই জন্য আমি ভেবেছি একটুখানি মায়ের কাছে যাব। 4টে থেকে 4:45 স্লটে জিমে গেছিলাম, যার ফলে আমি ঠিকই করে রেখেছিলাম এসে তারপর চান করবো। 2বার করে চান করা প্রত্যেকদিন আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আজকে সকালবেলাতে আমি জিমে যেতে পারিনি, কারণ মেয়ে যেতে রাজি হয়নি সকালবেলাতে। তাছাড়া ওই মাসকাবাড়ি জিনিসগুলো কখন আসবে বুঝতে পারছি না, সেগুলো সব বুঝে নেওয়ার ব্যাপার। আরও অনেক কিছু সাংসারিক যারা সংসার করেন তারা বোঝেন, সব দিন সমান যায় না। তো যার ফলে আমার এখন জিমটা হয়ে গেল। কিন্তু আমার একটাই জিনিস লাগছে যে ইচ্ছা করেই কিন্তু আজকে আমি জিমের সময় আমি ভিডিও করেওছি, কিন্তু আমি ওটা অ্যাড করছি না, কারণ আজকে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, তো জিম দেখিয়ে আবার ওইগুলো দেখানো
বিষয়টা খুব একটা ভালো কিছু নয় আর কি, আমি নিজেও বুঝতে পারছি। তবে এটাও ঘটনা বন্ধুরা, 75 হার্টের আগে এটাই শেষ আমার বাইরে বেরোনো, বাইভাবে করে বাইরে খাওয়া। তো ঠিক আছে, আপাতত চলুন, চান করে নিয়েছি, এখন দ্বিতীয় রাউন্ডের কাছাকাছি চলছে। নিচের কিছু জিনিসপত্র আছে, সেগুলোকে আলপনাদি দিয়ে গেল, আমি বললাম যে তুমি চালিয়ে দাও, আলপনাদি আজকাল চালাতে পারে। তো সেটা যখন চলছে, এখন আপাতত আমি একটু মন্দিরে হয়ে আসি। সব কিছু মোটামুটি পরিকল্পনা মাফিকই হচ্ছে, যে আমি যে সময়টা ফেরত আসবো, চান করবো, বেরোবো, তারপর এসে আবার ডিনারের জন্য যাব। তবে আমাদের গন্তব্যটা বদলে গেছে, টুকুর আসলে আম্বারে যেতে চাইছে না, আমরা এই কলেজ পাড়াতে পেবলস রেস্টুরেন্ট সেখানেই যাব। আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে আজকে ওরা যখন আমাকে ডেলিভারি দিতে এসেছিল আরামবাগ থেকে, আরামবাগ গ্রসারি থেকে, তখন একটা বিস্কুটের প্যাকেট আমি কালকে নিয়েছিলাম, সেটা পুরোপুরি ওপর থেকে হাত দিয়ে বোঝা যাচ্ছে যে পুরো ভাঙা। তো ওটা না বদলাতে হবে, সেই জন্য আপাতত প্রথমে আমি যাচ্ছি হচ্ছে আরামবাগে, তারপর সেখান থেকে যাব মায়ের কাছে, জগৎজননী মায়ের কাছে, মায়ের ইচ্ছা কালীবাড়িতে। আজকে হুটোপাটি করে চান করতে গিয়ে কানে জল ঢুকেছে, কানটা এই মুহূর্তে যথেষ্ট ব্যথা করছে, অস্বস্তি হচ্ছে। বাড়িতে এসে একটা কিছু ব্যবস্থা করতে হবে আমার। তো যাই হোক, আজকে মন্দিরে গেছিলাম ওই ভেবে যে আজকে ফলহারিণী কালী পুজো, কিন্তু বাস্তবে দেখা গেল যে না, আজকে নয়, পুজোটা কালকে। কিন্তু ঠিক আছে, আজকে গেলাম এবং মাকে যে সাজটা ওরা পরিয়ে দিয়েছে সেটাই আসলে ফলহারিণী কালী পুজোর সাজ, যেটা বুঝলাম যে ওরা কালকে শাড়িটা বদলাবে না অর্থে যে আজকে একটু আগেই শাড়িটা বদলেছে, কালকে পুজোর জন্যই বদল হয়েছে। কালকে সকাল থেকে যেহেতু দর্শনার্থীরা আসবে, কালকে শাড়ি বদলানোর সুযোগ পাবে না। তো মা যে শাড়িটা পরে আছে, সবুজ রঙটা এত সুন্দর লাগছে কাকতালীয়ভাবে। এই যে কয়েকদিন আগে আনন্দময়ী কালীবাড়িতে গেছিলাম, সেদিনও কিন্তু মা জামদানি পরেছিলেন, আজকেও জামদানিই পরেছেন, এবং দুটো রঙই মাকে খুব ভালো মানাচ্ছে। কোথাও না কোথাও আমার যেন মনে হচ্ছে যে আমি বারবার লাল শাড়ি দিই, এবার বোধহয় মা বারবার আমাকে লাল শাড়ি পরে পরে একটু বোর হয়ে গেছেন জন্য বুঝিয়ে দিচ্ছেন যে আমাকে লাল ছাড়া অন্য রঙ দিই, সে রঙেও আমাকে ভালো মানায়। তো আমি তো আগেরবার ঠিক করেই ফেলেছিলাম যে আমি মাকে কমলা রঙের শাড়িই দেবো। তো আজকে আবার যেন একটুখানি মানে আমার ইয়েটা নড়ে যাচ্ছে আর কি, সিদ্ধান্তটা। যে তারপর ভেবে দেখলাম যে না, আমার যে রং পছন্দ আমি মাকে সেই রঙই দেবো। তবে সেটা লাল হতে হবে এমনটা নয়, নীলও হতে পারে, রানীও হতে পারে, গোলাপিও হতে পারে, যা হোক কিছু হতে পারে, কিন্তু লাল দেবো না, এটা ঠিক। বাড়িতে এসে ঊর্ধ্বশ্বাসে একটুখানি চা খেলাম, চাকে কি করলাম মনে নেই, একটু সাজুগুজু করলাম, এই তো এখন আবার বেরিয়ে যাচ্ছি। যদিও বাড়ির কাছেই যাব, কিন্তু কৃতির সঙ্গে অনেকদিন পর দেখা, একটু চকলেট কিনতে হবে, সেসবগুলো আর কি। তো সব মিলিয়ে মিশে টুকু কেমন সেজেছিস দেখা, আয়। এই যে টুকু সাজেইনি বলা যায়, এখন অদ্ভুত পোশাক পরেছে, যেটা ওর স্বচ্ছন্দ মনে হয় সেরকমই আর কি। পাড়ার সামনেই যাবো যেহেতু, সেহেতু যাচ্ছে তো কৃতির সঙ্গে দেখা করতে। অত কি সাজে, ঠিকই আছে, আমি বরং একটু বেশি সেজে ফেললাম। চলুন যাওয়া যাক, দেবারতির সাথে দেখা করতে যাচ্ছি। কিছু বারোটা দেবে শালিকাকে? হ্যাঁ, মানে আমরা একটা পুরো মানুষ বাড়িতে বসে আছে, এটা যেন উনি মাথায় রাখেন। কি বলবো না, আজকে আমাদের ইয়েতে পুরুষ মানুষদের কোনো জায়গা নেই, সেই জন্যই আমি, টুকুর, কৃতি আর মানে রিনি আর দেবারতী। হ্যাঁ, হাওয়াটা ছেড়েই বরং মেঘগুলোকে উড়িয়ে নিয়ে পালিয়ে গেল। মেয়েটা কোথায় গেল? হ্যাঁ, তোমার মেয়ে, আমার মেয়েটা তো ঘরের ভেতরই এখন গরম। না, ছাতা নেবো না, ফেরার সময় দেবারতীর টোটো একটা আছে, অটো একটা আছে, সেটা এই ভাই, ও বাবা যাবে না, ও অবধি বাড়ি অবধি দিয়ে যাবে বললো। এখান থেকে কিছু হাঁটতে হাঁটতে চলে যাবে। এলাম আপনারা দি কি আরাম গো, বাইরে দাঁড়িয়ে থাকো, আরাম। আমাদের বাড়ির এই জায়গাটা একেবারে সম্পূর্ণ রেসিডেন্সিয়াল এরিয়া, তো মানে খুব শীঘ্রই আশা করছি আশপাশে বেশ ভালো রকম একটা দোকান খুলে যাবে, যেটা ওই আয়ুর্বেদ ভবন থেকে বা হাতি মোড়ের ওপরে যে দোকানগুলো সেই রকমের। তবে দোকান নেই এটা বলা ভুল, দোকান আছে, তবে সেগুলো ছোটোখাটো দোকান, এই যে ক্যাডবেরি সিল্ক সেখানে পাওয়া যাবে না। আর আমাদের বাড়ির পাশ দিয়ে যে গলিটা গেল, ওটাতে দুপা হাঁটলেই অনেক দোকান, কিন্তু সেগুলো ওই গলিটাতে খুব একটা সচরাচর আমাদের যাওয়া হয় না, এই আর কি। তো যাই হোক, কিন্তু পেবলস রেস্টুরেন্টটা বন্ধ, জানেন তো, বেশ কয়েকদিন হলো পেবলস রেস্টুরেন্ট বন্ধ, যার ফলে পেবলসে না গিয়ে আমরা ওই আম্বারেই যাচ্ছি। হ্যাঁ, 11-এ উঠে গেছে, আর রেজাল্ট নিয়ে কোনো কথাই হবে না। হ্যাঁ, সেটাই একদম পারফেক্ট। ঠিক আছে, যা ভালো বুঝছে তাই করো, এখন বড় হয়েছে, মতামত হয়েছে। আমি তো ফার্স্ট বাবা বলছিল পিসিএমবি নিতে, হ্যাঁ পিসিএমবি
কৃতি এবং টুপুর লঙ্গটিয়া বন্ধু একটু আগে যেটা বলেছি। তাছাড়া নিয়মিত বন্ধুরা জানেন এর আগেও দেবারতী আমার ব্লগে এসেছে। ডিপিএসসি ভর্তি হয়েছিল প্লে স্কুলের পরে, একসঙ্গেই ওরা পড়তো। তারপর দেবারতীকে শহরটা ছেড়ে চলে যেতে হয়। যখন দেবারতী শহর ছেড়ে গিয়েছিল বছর 5 আগে, কিন্তু তার মধ্যে না পুরো চাকাটা ঘুরে গেছে। চাকাটা দেবারতী একাই ঘুরিয়ে দিয়েছে। মানুষ যদি পরিস্থিতিতে পড়ে তাহলে সে নিজের ক্ষমতা সম্পর্কে নিজেই অবহিত হয়, তথা ঈশ্বরও তার সাথে থাকেন যদি সে নিজের জায়গায় ঠিক থাকে। সিঙ্গল মাদারের জীবন খুব একটা সহজ নয়, খুব কেন একেবারেই সহজ নয়, কিন্তু দেবারতী সেটা করে দেখিয়েছে, সত্যি কথা। তবে মধ্যবর্তী সময়টা কিন্তু খুবই কঠিন গেছে, খুব কঠিন গেছে, অনেক চড়াই উতরাই গেছে। বাচ্চাটাও অভিজ্ঞ হয়েছে, দেবারতীও হয়েছে, ওকে দেখে পরোক্ষে আমরা অনেক কিছুই শিখেছি। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ওকে দেখে আমরা রীতিমতো উজ্জীবিত হচ্ছি। আমার সমস্ত সহকর্মীরা যারা সেই সময় দেবারতীকে দেখেছিলেন একেবারে ভগ্নপ্রায়, মানে ভেঙে চুরে একাকার অবস্থা, সেই জায়গা থেকে আজকে তারা যদি দেখতেন প্রত্যেকেই খুব খুশি হতেন। দেবশ্রী, দেবলীনা, উদয়, পল্লবী, তনুশ্রী, জিনিয়া, দেবাশিস, কুহেলি, শ্রেয়া ম্যাম, শেলি ম্যাম, লামা ম্যাম, প্রেরণা ম্যাম, অভিজিৎ স্যার, প্রণয় স্যার, সুমন স্যার, সবাই আপনারা দেখুন দেবারতী পুরো চাকা ঘুরিয়ে দিয়েছে। আজকের ট্রিটটা দেবারতীই আমাকে দিল। আমি আপনাদের বারবার একটা কথা বলবো, যতদিন ব্লগিং করব ততদিন বলবো, যতদিন জীবন থাকবে আমি সামনের মানুষদের বলবো, বন্ধুরা বজরংবলীর স্মরণে আসুন, চাকা ঘুরে যাবে। আজকে যে দুটো বাচ্চাকে দেখছেন, দুটো বাচ্চার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছেন? কোনো পার্থক্য নেই তো। দুটোই সমানভাবে সুন্দরভাবে বড় হয়েছে, বড় হবেও খুব সুন্দরভাবে। মানুষের জীবন সম্পূর্ণ আনপ্রেডিক্টেবল। কেউ বলতে পারে না আমার সাথে বা আমার প্রিয়জনের সাথে ভবিষ্যতে এটাই হবে, আমরা কেউ বলতে পারি না। তাই জন্য সন্তানদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি করা উচিত, এবং অবশ্যই প্রথমে এডুকেশন দেওয়া উচিত। ভিতটা যদি শক্ত হয় এবং বাস্তব সম্পর্কে বোধটা যদি তার ঠিকঠাক থাকে, তাহলে সাঁতরে সে কোথাও না কোথাও ঠিক উঠে পড়বে। সবার আগে সন্তানের এডুকেশন, তার কেরিয়ার, তারপরে তার বিয়ে শাদীর এসবের চিন্তাভাবনা। দেবারতীর বাবা মা দেবারতীকে সঠিক শিক্ষাটা দিয়েছিল। যদি সেটা না হতো না, তাহলে ওর যে কী অবস্থা হতো সেটাই ভাবছি। তবে হ্যাঁ, ও অত্যন্ত বুদ্ধিমতী, ব্যালেন্সড এবং খুব ভালো একটা মেয়ে। আর একটা জিনিস ওকে আমার পছন্দ করার, ও খুব ভক্ত মানুষ, কিন্তু ঈশ্বরের প্রতি অগাধ প্রগাঢ় ভক্তি। সেটা কিন্তু ওকে খুব সাহায্য করেছে, সেটা তো অনস্বীকার্য, ভবিষ্যতেও করবে। তবে আবারও বলছি, অনেক খারাপ দিন দেখেছে। কোভিডের সময়টায় কোভিড হয়েছে, সেই সময় কতিপয়, হ্যাঁ দেবারতীর দাদা অত্যন্ত সাপোর্টিভ, এটা ঘটনা, কিন্তু তিনিও তো শহরান্তরে থাকেন, তার পক্ষেও করোনার সময় সামনে দাঁড়িয়ে কতটুকুই বা করা সম্ভব হয়েছে, তবু তিনি করেছেন। আমরা ওর দাদাকে দেখেছি বোনের জন্য খুব ফিল করতে বা বোনের জন্য করতে, এটা ঘটনাই। মা বাবা কেউ নেই, দুজনেই মারা গেছেন। মা বাবা চলে যাওয়ার পরই ওর বিভিন্ন সাম্পর্কিক অবনতি তৈরি হয়, এবং সেটা যে কেন হলো আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। দেবারতীর মতো একটা মেয়ে, কৃতির মতো এত ফুলের মতো একটা বাচ্চা, তা সত্ত্বেও, যাক সে প্রসঙ্গটা ছেড়ে দিন, ওগুলো আমার প্রসঙ্গ নয়। তো ঠিক আছে, আপাতত দিনটাকে বা সন্ধেটাকে আমরা খুব এনজয় করেছি। তারপর এখন মোটামুটি হয়ে গেছে আমাদের। এরপর দেবারতীর ভাড়া করা অটো, সেটা আমাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার পর, তারপর সে তার বাড়ি গেল অর্থে মানে এখানে ওর এক আত্মীয়ের বাড়ি আছে দেবারতীর, সেখানে গেল। দারুণ একটা সন্ধে কাটালাম এবং বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ ঘুমিয়েও প্রায় পড়ছিলাম, তোর মনে হলো যে না, প্রত্যেক দিন ব্লগটাকে পরের দিন টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আজকে যখন আমরা আমবাড়ির ভেতরে ছিলাম, এত মুষলধারে বাইরে বৃষ্টি হয়েছে, ভেতরে কিচ্ছুটি বুঝতে পারিনি। তারপর আমার হাজব্যান্ড ফোন করে জানালো যে ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, তোমরা এখন বেরিয়েও না। তখন হঠাৎ ঠাউর হলো, তাই তো বাইরে বৃষ্টি পড়তে পারে। তারপর তো বেরিয়ে দেখছি জল জমে গেছে বেশ কিছু কিছু জায়গায়। তো দেবারতীর একটা অটো দেবারতী নিয়েই এসেছিল, মানে এখান থেকে ভাড়া করে নিয়েছিল। তো ওই ভদ্রলোক বলছিলেন বাইরে থাকা যাচ্ছিল না, এত বৃষ্টি। উনি তো অটোতে চতুর্দিকে পর্দা টর্দা টাঙিয়ে উনি ঠিকঠাক ছিলেন, কিন্তু মানে ভীষণ বৃষ্টি হয়েছে। কিন্তু সেটা ওই ধরুন 8 ঘন্টা 45 মিনিট মতো। আমাদের তো প্রায় ভিতরে গল্প করতে, খেতে নিতে সব মিলিয়ে 2 ঘন্টা তো লেগেই গেছে।
তো যাই হোক, তারপর বাড়িতে এসে দেখছি আমার হাজব্যান্ডে তাকে তখন বলে দিলাম যে দেবারতির একটা অটো আছে, সে মানে একটা ভাড়া করা অটো আছে, তাকে সে আমাদের বাড়ি অবধি পৌঁছে দেবে, সেই জন্য। তো তারপর আর সে বেরোয়নি, কিন্তু আমি এসে দেখলাম সে প্রস্তুতি নিয়েছিল আমাদেরকে গাড়ি নিয়ে নিতে যাবে। তো যাই হোক, খুব ভালো কাটলো একটা দিনটা, খুবই আনন্দে কেটেছে। মানে সন্ধ্যের পর থেকে এত পজিটিভ কেটেছে, সত্যি ভালো লাগছে। সত্যি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দেবারতিকে কি দেখেছিলাম, আর দেবারতি এখন কত নিজের চেষ্টায় কত ভালো আছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা। মানুষ পরিস্থিতিতে পড়ে যে প্রকৃত আপনাকে মানুষ আপনিও জানিতে পারে না। ঘটনার পাকে চক্রে যেটা বাহির হয় সংসারের নিকট সেইটাই সত্য, রবীন্দ্রনাথের কথা। পাকে চক্রে পড়লে মানুষের যে কি ক্ষমতা, মানুষ যে কি করে ফেলতে পারে, সেটা মানুষ নিজেই নিজেকে আবিষ্কার করে। সত্যিই তাই। তো যাই হোক, আজকে বাইরে তো প্রচুর বৃষ্টি, কিন্তু এই দেখুন আমার গাছের অবস্থা করে শুকনো খটখটে। কয়েকটা গাছ আছে যেগুলোতে জল না দিলেই নয়, এখনই দিলে না দিলে নয়। তার মধ্যে আর একটা হচ্ছে এই জবা গাছটা, এই যে খটখট করছে, বোঝা যাচ্ছে কতদূর জানি না, এইটা ধুলো উড়ে যাচ্ছে। এই গাছটা লতা কল্পিটা। তো আপাতত সারা দিনের পর এইটাই আমার শেষ কাজ, যে গাছগুলোতে একটু একটু করে জল দেব, জল দিয়ে তারপর শুতে যাব। তাহলে চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে, যে আর একটা গাছ হচ্ছে জিনিয়া, দেখুন বাকি গাছগুলো কিন্তু এটা কালো, কিন্তু এই গাছটা কিন্তু সাদা হয়ে রয়েছে, এই গাছের জল লাগবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে, ততক্ষণ টাটা।